জাতিসংঘে হতে যাচ্ছে বাইডেন ইউনুস বিরল বৈঠক, ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ভোক্তার সাথে দূরত্ব বাড়ছে ইলিশের, দেশে বৃহত্তর স্বার্থে ভারতে রপ্তানির সিদ্ধান্ত। 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের দিতে হবে সম্পদের হিসাব, ভুল তথ্যে শাস্তির ব্যবস্থা। 112 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। 15 বছরে শেখ পরিবারের নামে এই দেশ জুড়ে 38 প্রকল্প, দক্ষিণাঞ্চল চলত শেখ হেলালের ইশারায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। হাসিনা সরকারের হঠকারী সিদ্ধান্তে তথ্য প্রযুক্তি খাতে ধস, $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিরল এই বৈঠকটিকে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে এর মধ্য দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্য আশা করছেন বিশ্লেষকরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোনো রাজনৈতিক সরকার প্রধান নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। গেল ৩ দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি। এবারই প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। রাজনৈতিক পট পরিবর্তন এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যারও একটা সুযোগ বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক। মোদির দেখা করার অল্প দিনের মধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন, এটাও কিন্তু আমি বলবো অত্যন্ত সময়োপযোগী হয়েছে। যেভাবে আমাদের এখানে গত ৩-৪ মাস যাবৎ যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, মোদি সাহেব নিশ্চয়ই তার খুব একটা সুব্যাখ্যা তিনি দিয়েছেন বাইডেনের কাছে আমি মনে করি না। সেখানে হয়তো বাইডেন একতরফা কিছু বিবরণ পেয়েছেন, সেটাই ব্যাখ্যাটা দেওয়ার একটা মস্ত বড় সুযোগ পেলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠক সমর্থন যোগাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের জন্য সমর্থন যোগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই মুহূর্তে। কাজে সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংটা, এটা আপনি বলতে পারেন যে একটা অতি গুরুত্বপূর্ণ মিটিং। অন্তর্বর্তী সরকারের চেয়ে ব্যক্তি মোহাম্মদ ইউনুসই বেশি প্রাধান্য পাবেন বলে মত বিশেষজ্ঞদের। তিনি তার ধারে এবং ভারে দুটোতেই যেটুকু কাটেন, তার ফল হিসাবে আমরা বেশ পজিটিভ কিছু পাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ভারতের অনুরোধে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর সাথে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। দিয়েছে যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। নদীর পানি নিয়ে কেবল রাজনীতি নয়, এটি কূটনীতি এবং অর্থনীতিও।
তাই সরকারি পর্যায়ে নীরবতা ও নিষ্ক্রিয়তার দিন শেষ বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ফেনীর পরশুরামের কালিকাপুরে বন্যায় ভাঙন কবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশের 57টি অভিন্ন নদী রয়েছে। ভারতের সঙ্গে প্রায় সবগুলো নদীর পানি নিয়েই সমস্যা রয়েছে, কিন্তু এখনও কোনো চুক্তি স্বাক্ষর করা যায়নি। এজন্য বন্যায় প্রতি বছর দুর্ভোগ পোহাতে হয় বাংলাদেশের মানুষকে। যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আমি তো পত্রপত্রিকা এগুলো সবই পড়ে ফেলি, কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি তার শুরু করা উচিত, জনগণের সেখানে মতামতটা কি, এইটা বুঝতেই আমি আজকে এসেছি। দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। শিক্ষকদের কর্মবিরতি ও ছাত্র আন্দোলনের কারণে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। প্রথম বর্ষ বাদে সব বর্ষের ক্লাস শুরুর প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি ছিল কিছুটা কম। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। টানা 112 দিন পর চেনা রূপে প্রাণের ক্যাম্পাস, শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। উৎসব আমেজে মুখরিত কলাভবন থেকে কার্জন হল। প্রিয় ক্যাম্পাসে ফিরে আসবে পড়াশোনার পরিবেশ, বজায় থাকবে শান্তি শৃঙ্খলা, এমনই প্রত্যাশা শিক্ষার্থীদের। ক্লাসে ফিরতে পারছি আজ থেকে, এটা অবশ্যই আনন্দের একটা বিষয়। যে পরীক্ষাগুলো এখনো হয়নি, এগুলো অতি দ্রুত জেনে নেওয়ার ব্যবস্থা করে। পিছিয়ে গিয়েছি আমরা অলমোস্ট 2 মাসের বেশি। টিচারদের সাথে দেখা হয়েছে, ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, সব মিলে আর কি ভালো লাগছে। আমরা কি চাই টিচাররা এটা জানতে চাইছে, তো এটা হচ্ছে সবথেকে বড় পরিবর্তন। পরিবর্তিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলছেন শিক্ষকেরা। ডাকসু সহ হল সংসদ এগুলো নির্বাচন হওয়া খুবই জরুরি। জাতীয় নেতৃত্বের বিকাশের জন্য এটা যেমন প্রয়োজন, যারা নেতৃত্ব দিবেন বা ছাত্রদের প্রতিনিধি, তাদেরও একটা জবাবদিহিতা নিশ্চিত হয়। ছাত্র আন্দোলনের কারণে শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে বলে মন্তব্য বিশ্ববিদ্যালয় উপাচার্যের। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। গ্রীষ্মকালীন ছুটির পর জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনে 112 দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। গত 15 বছরে শেখ পরিবারের নামেই দেশজুড়ে বাস্তবায়ন হয়েছে ছোট মাঝারি 38টি প্রকল্প। চলমান রয়েছে আরও 44টি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতাধীন এসব প্রকল্পের মোট ব্যয় 51,000 কোটি টাকা। এই 82টি প্রকল্পের প্রত্যেকটির সাথে জড়িত শেখ পরিবারের কোনো না কোনো সদস্যের নাম। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। নিজের ও পরিবারের সদস্যদের নামে অবকাঠামো নির্মাণ পছন্দ করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 15 বছরে এই সুযোগটি কাজে লাগিয়েছেন হাসিনা সরকারের মন্ত্রী এবং তার দলের এমপিরা। তরুণ তরুণীদের স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা 70 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং। গত 1.5 দশকে শেখ পরিবারের সদস্যদের নামে মোট 51,000 কোটি টাকা ব্যয়ে অন্তত 82টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে 38টি বাস্তবায়ন হয়েছে, 44টি প্রকল্পের কাজ চলছে। এই যে রাষ্ট্রযন্ত্রকে একটা লুটেরা তন্ত্রের সৃষ্টি করেছে, এর প্রধান পতিত শেখ হাসিনা এবং তার বোনের নাম। প্রাপ্ত তথ্য অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের 12টি প্রকল্পে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম ব্যবহার হয়েছে। পরের স্থানে রয়েছে আইসিটি বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, নভ থিয়েটার, আইসিটি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব বিষয়ক প্রকল্পই বেশি। এর মধ্যে কিছু প্রকল্প নিয়ে শুরু থেকেই তুমুল বিতর্ক তৈরি হয়। প্রয়োজন হোক বা অপ্রয়োজনীয় হোক,
এই ধরনের প্রকল্প নেওয়ার একটা প্রবণতা ছিল। সুতরাং সেই ধরনের প্রকল্পগুলো খুব সহজেই কাটছাট হতে পারে। পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে মৌলভীবাজারে জড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণে সংরক্ষিত বনের ৫,৬৩১ একর জমি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্যায়ের ব্যয় ৩৬৪ কোটি টাকা। শেখ হাসিনার নামে যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক করা হয়েছে, ব্যয় ৩০৫ কোটি টাকা। বঙ্গবন্ধুর নামে হাইটেক পার্ক, শেখ কামালের নামে আইটি প্রশিক্ষণ কেন্দ্র, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ হাসিনা ইনস্টিটিউট সহ রয়েছে আরও কিছু প্রকল্প। এসব প্রকল্পের বেশিরভাগেরই কাজ শেষ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হলে আগামী ৫ বছরে অনুমোদনের জন্য একনেকে উঠত আরও ৪৩টি প্রকল্প। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। দক্ষিণাঞ্চলের রাজনীতি থেকে শুরু করে মনোনয়ন বাণিজ্য, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া, চাকরি ও বদলি সবকিছুই চলত শেখ হেলালের ইশারায়। ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। প্রায় ১৬ বছর ধরে পদ্মার ওপারের অঘোষিত এই সম্রাটের গ্রেফতার দাবি ভুক্তভোগীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল তার অভাবনীয় দাপটে তটস্থ থাকতেন এলাকার সবাই। মুখ খোলার সাহস ছিল না কারোর। মনোনয়ন বাণিজ্য সহ নানা খাত থেকে তার অবৈধ উপার্জনের কোনো হিসেব ছিল না যেন। স্থানীয় নির্বাচনে নিজের মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রতিপক্ষ জনপ্রিয় প্রার্থীদের থাকতে হতো প্রাণনাশের ভয়ে। আমি একদিন নির্বাচনের 2 দিন আগে আমি ওনার বাসায় গেলাম, যে বললাম ভাইজান আমার অপরাধটা কোথায়, জনগণ তো আমাকে ভোট দিবে। বলো কোনো রকম সম্ভব না, তুমি যদি এখন এই কাগজ দিচ্ছি কাগজে লিখিত না দাও তাহলে তোমার লোকজন যা আছে সব জেলে ভরে দেবো, আর তোমারও জানের কিন্তু ক্ষতি হবে, তোমার লাশও খুঁজে পাবে না। অভিযোগ রয়েছে বরিশাল, খুলনা, যশোর সহ দক্ষিণাঞ্চলের নৌপথ এবং সীমান্ত পথে স্বর্ণ চোরাচালানকারীদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন শেখ হেলাল। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। বিদেশে পাচার করেছেন হাজার কোটি টাকা। ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণে ছিল তার একক আধিপত্য। শেখ সোহেলের মাধ্যমে, পেশিশক্তির মাধ্যমে আমার কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছেন। আমি ব্যবসায়ীভাবে চরম আকারে ক্ষতিগ্রস্ত। তার বিভিন্ন লোকের মাধ্যমে এবং যুবলীগ, ছাত্রলীগের কতিপয় শেখ সোহেল সাহেবের ক্যাডাররা আমার জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। শেখ পরিবারের দুর্দণ্ড প্রতাপশালী শেখ হেলালের প্রতি মানুষের ঘৃণা আর ক্ষোভ যে কতটা, তা এই পোড়া বাড়িটি দেখলেই বোঝা যায়। শেখ হাসিনার পতনের আগেই 4 আগস্ট হেলালের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। কারণ এই বাড়ি থেকেই চাকরিতে নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য, ক্রীড়াঙ্গন সহ সবকিছু নিয়ন্ত্রণ হতো। শেখ বাড়ির অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। শেখ হেলাল, শেখ জুয়েল এদের সুপারিশ নিতে গেলে আমাদের টাকা ছাড়া কোনো কাজ হয় নাই। তাদের চাঁদা না দিলে, তাদের লোকজনের চাঁদা না দিলে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য তারা করতে দেয় না। 5 আগস্টের আগে পরে ঢাকা দিয়েছে অভিশপ্ত শেখ বাড়ির সবাই। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে ইন্টারনেট বন্ধে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হঠকারী সিদ্ধান্তের খেসারত দিচ্ছে দেশের তথ্য প্রযুক্তি খাত। ধস নেমেছে এই খাতের রপ্তানি আয়ে। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অনিশ্চিত। আস্থাহীনতায় সংকুচিত হয়েছে পশ্চিমা বাজার। তবে কিছু কাজ মিলছে অনুন্নত আফ্রিকা থেকে। সংশ্লিষ্টরা বলছেন সংকট উত্তরণে দরকার সরকারের নীতি সহায়তা। আদিত্য মামুনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বেশ কিছু ক্ষেত্রে বিশ্বের প্রযুক্তি উদ্ভাবনী দেশগুলোর প্রতিযোগী হয়ে উঠেছিল বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত। 10 লাখেরও অধিক ফ্রিল্যান্সারের বদৌলতে গ্লোবাল মার্কেটপ্লেসে অর্থের সাথে সুনামও কুড়িয়েছিল বাংলাদেশ। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ে কখনো 3, কখনো 5 নম্বরে থাকলেও সর্বশেষ র্যাঙ্কিংয়ে অবস্থান তলানিতে। ডেটা সায়েন্স, বড় বড় প্রজেক্ট, বিভিন্ন অ্যাপ্লিকেশন সহ নানান রকম কাজের জন্য কম টাকায় কাজদাতাদের পছন্দের তালিকায় থাকলেও সম্প্রতি আস্থার সংকটে পড়েছে বাংলাদেশ। জুলাইয়ে যে প্রথম ঘটনা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া, কিন্তু হঠাৎ এরকম বন্ধ হয়ে যাওয়া, এটা আমরা এখন পর্যন্ত উঠে দাঁড়াতে পারি না। ক্যাশ ফ্লো বলেন, এটার কাজ বলেন, এগুলো দিতে হবে, যেগুলো আসতে সময় লাগে। কিন্তু এই সময়টায় আমাকে কে বাঁচিয়ে রাখবে? এই গ্লোবাল যুগে
কেউ কিন্তু আসলে একটা ডেস্টিনেশনের উপর বসে থাকবে না। তো তারা যখন আসলে বাংলাদেশ থেকে প্রপার সাপোর্টটা পেল না, স্বাভাবিকভাবে কিন্তু তারা আসলে অল্টারনেটিভ মার্কেটটা চিন্তা করবে। এমন অবস্থায় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া সহ প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে দেশীয় প্রযুক্তি খাতের উত্তরণে নীতি সহায়তা চান সংশ্লিষ্টরা। অধিকাংশ আইটি কোম্পানিকে আসলে নতুন করে শুরু করতে হবে। আমাদের যে ট্যাক্স এক্সামশন 2027 সাল পর্যন্ত করা হয়েছে, সেখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যে 100% ক্যাশলেস ট্রানজ্যাকশন হতে হবে। এইটা যে কন্ডিশনটা দিয়ে দেওয়া হয়েছে, এটা যেন আসলে উইথড্র করে নেয়, কারণ যেটা আসলে বাস্তবতার প্রেক্ষিতে সম্ভবপর না সেই সত্য জুড়ে দেওয়া আর সরাসরি বলে দেওয়া যে আমি তোমাদেরকে ট্যাক্স এক্সামশন দিব না, এটা আসলে সেম কথা। ইন্টারন্যাশনাল এক্সপো, আইটি ফেয়ার সহ বড় বড় আয়োজনে অংশ নিয়ে আবারও মার্কেটপ্লেসে জায়গা করে নিতে পারলে বছর দুয়েকের মধ্যেই হারানো স্থান উদ্ধার করতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবছর 30 নভেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সিলগালা খামে নির্ধারিত কর্মকর্তার কাছে সম্পদের বিবরণ জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এ বিষয়ে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানান, ভুল তথ্য দিলে রয়েছে শাস্তির ব্যবস্থা। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমাদান বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, ড্রাইভার থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাইকে সম্পদের বিবরণ দিতে হবে। জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্পদ বিবরণী 15 লাখ বলছি, সকলের জন্য বাধ্য, পিয়ন ড্রাইভারও। আর যেটা আপনি বললেন 10B ফর্ম, এটা তো একটা ইনকামও বলা আছে, কোনটা ট্যাক্সেবল ইনকাম, তারা দিবে, এটার সাথে এটা সম্পর্ক নেই। সম্পদের হিসাব বিবরণীতে ভুল তথ্য দিলে আইন অনুযায়ী শাস্তিও হবে। এক্ষেত্রে লঘুদণ্ড ও গুরুদণ্ডের বিধান রয়েছে। এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এইটা হলো এই অনুসন্ধানমালা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। যদি জমা ঠিকমতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়। লঘুদণ্ডেরও ক, খ, গ, ঘ 4টা স্টেপ আছে, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয়, তখন গুরুদণ্ড দেওয়া হয়। সবশেষ 2008 সালে সম্পদের হিসাব দিয়েছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এরপর আর কোনো হিসাব নেওয়া হয়নি। এখন থেকে প্রতি বছর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক বলেও জানান সচিব। প্রতি বছর সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের ভোক্তা ও ইলিশের মধ্যকার দূরত্ব আরও বাড়ছে। রপ্তানির ঘোষণা আসায় নিম্ন ও মধ্যবিত্তের আরও নাগাল ছাড়া হচ্ছে পদ্মার ইলিশ। গবেষকরা বলছেন, রপ্তানির চাপ থাকায় দেশের বাজারে ইলিশের দাম আরও বাড়তে পারে। চোরাচালান বন্ধ ও সাগর থেকে ইলিশ চুরি ঠেকাতে টহল জোরদারের পরামর্শ তাদের। পাশাপাশি ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নির্ধারণে বাংলাদেশ ভারতের মধ্যে সমন্বয়ের কথাও বলছেন গবেষকরা। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ঘোষণা দিলেন, আগে দেশের মানুষ ইলিশ খাবে, তারপরে রপ্তানি। ভরা মৌসুমেও ইলিশের চড়া মূল্যের কারণে সাধারণ মানুষ যখন ইলিশ কিনে খেতে পারে না, তখন উপদেষ্টার এমন ঘোষণা শুনে তাদের মনে কিছুটা আশা সঞ্চার হয়েছিল। তারা ভেবেছিলেন এবার অন্তত ভারতে ইলিশ যাবে না, কিন্তু এরই মধ্যে 3000 টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলুন দেখি এই নিয়ে কি ভাবছেন সাধারণ ক্রেতারা। আমরা তো কম পয়সায় মনে করছিলাম যে ইলিশ খেতে পারবো, কিন্তু সেটা আশা করতে পারছি না। গভর্নমেন্ট ফার্স্টলি যদি বলতো যে দিবে না, তো দিবে না বাস, কিন্তু এত তাল বাহানা দেশের মানুষের সাথে করার তো কোনো কিছুই নেই। আমরা তাদেরকে একটা অনুষ্ঠানের জন্য কিছু ইলিশ দিতেই পারি, তারপরে সবাই মিলে ভাগযোগ করে খাবো, এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে বছরে ইলিশের উৎপাদন গড়ে 5,71,000 মেট্রিক টন। জাতীয় রাজস্ব বোর্ড বলছে 2019 থেকে 2023 সাল পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি হয়েছে মোট 3,899 মেট্রিক টন। রপ্তানির চাপ থাকলে ইলিশের চড়া দাম আরও চড়ে। উচ্চবিত্তের বাইরে আর কারো পক্ষে ইলিশ কেনার সাধ্য থাকে না। উৎপাদনের কিছু অংশ যখন আরেকটি জায়গাটাতে যাবে, তখন হয়তো বাজারে চাহিদা তার একটু বেড়ে যায়, মূল্যের একটা তারতম্য অবশ্যই তখন ঘটে।
তো এটা এই বাহিরে দেওয়া ছাড়াও কিন্তু কখনো ইলিশের দাম কমে না, এটা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে গেছে। এদিকে বাংলাদেশের সোনাদিয়া সহ বিভিন্ন জলসীমা থেকে অবৈধভাবে ভারতীয় জেলেদের ইলিশ চুরি ও পাচারের অভিযোগ দীর্ঘদিনের। তার উপর ডিম ছাড়ার মৌসুমে বাংলাদেশ ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিলে তা দেশের জেলেরা মানলেও ভারতীয় জেলেরা মানে না। চোরাচালান রোধ সহ সংকট সমাধানে জলসীমান্তে টহল জোরদারের পাশাপাশি দুই দেশের ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের পরামর্শ গবেষকদের। উভয় দেশের এই সময়টা যে একই সময় বা কাছাকাছি সময় হয়, যেটি আমাদের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার ফলাফল থেকে এটা করা হয়েছে। আমাদের জন্য আমরা বড় স্টেক হোল্ডার, মোর দ্যান 80% যেটা বাংলাদেশে উৎপন্ন হয়, সেখানে এই সময়ের সঙ্গে ভারতের নিষেধাজ্ঞার সময়টা অ্যাডজাস্ট করার বিশেষ প্রয়োজন রয়েছে বলে মনে করি। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, কিন্তু দিনে দিনে দাম নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকের পাতেই ইলিশ পড়ে না। সোনার দামে ইলিশ কেনার সাধ্য দেশের কয়জনেরই বা আছে? শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাতে একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ, এই 3,000 টন, তার মধ্যে 3,000 টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারাও দেখবে এখানে যদি 1200 টাকার ইলিশ, ওখানে যদি $5 দেবে না। এটা সীমান্ত হত্যা বন্ধ, পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও দেশটির প্রতিনিধিদের সঙ্গে কূটনৈতিক আলোচনা হয়, যেখানে বিএনপির পক্ষ থেকে সীমান্ত হত্যার বিষয়টি তুলে ধরা হয়। আর ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে, এই সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান। জাতিসংঘ সফরে শুধু সাবেক প্রধানমন্ত্রীর খরচের জন্য প্রতি বছর বরাদ্দ থাকত 12 থেকে 15 লাখ টাকা। এর মধ্যে ছিল বিশেষ ফ্লাইটে যাওয়া আসা সহ থাকা খাওয়ার খরচ, আর সফর সঙ্গীদের বিশাল বহরের জন্য খরচ হতো প্রায় 25 কোটি টাকা। অথচ এত বড় বহরের কাজের হিসাব জানতেন না কেউ। এতে করে সরকারের বড় অঙ্কের টাকা অপচয় হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অথচ এবছর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন নিয়মিত ফ্লাইটে, সাথে যাবেন মাত্র 57 জন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি। শুরুতে 7 জনের কথা বলা হলেও তার সফরসঙ্গী হিসেবে থাকছেন 57 জন। অথচ শেখ হাসিনার আমলে তার সফরসঙ্গীর তালিকায় থাকতেন 1.5 থেকে 300-রও বেশি কর্মকর্তা, ব্যবসায়ী, দলীয় নেতা থেকে শুরু করে সাংবাদিকরা। আমি যেহেতু কাজ করেছি জাতিসংঘে, আমার অভিজ্ঞতায় বলে যে এটা আর একটু কম হতে পারত, কারণ আমাদের দেশের এখন অর্থনৈতিক সংকটের আলোকে যতখানি কৃচ্ছতা সাধন করা যায় সেটা সব স্তরেই সেটা করাই বোধহয় ভালো। এ ধরনের সফরে শুধু শেখ হাসিনার জন্যই চার্টার্ড বিমানের টিকিটে খরচ হতো প্রায় 2 লাখ টাকা। নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত বা ওয়ার্ল্ডফো অ্যাস্টোরিয়া হোটেলে প্রতিদিনের খরচ প্রায় 1 লাখ টাকা। সফরসঙ্গীদের বিশাল বহরের পেছনে খরচ গিয়ে পৌঁছাতো 20 থেকে 25 কোটি টাকা, যা স্রেফ অপচয় ছাড়া আর কিছুই নয়। কোন উদ্দেশ্যে যাচ্ছেন, ওখানে যে কি করছেন, বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যিক বিভিন্ন যেসব ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সেখানে কাজ করছেন নাকি কেবলমাত্র সফরসঙ্গী হয়ে যাচ্ছেন, এটা কিন্তু স্পষ্টতা ছিল না। আমরা শুধু দেখেছি যে একটা বড় সংখ্যক 200, কোনো সময় 150 এরকম যাচ্ছেন। এখন কিন্তু মোটামুটিভাবে যারা যাচ্ছেন
তারা কি কারণে যাচ্ছেন, কেন তাদের উপস্থিতি নিউ ইয়র্কে এটা প্রয়োজন, সেটা কিন্তু একটা স্পষ্টতা আছে। বিশ্লেষকরা বলছেন, গতানুগতিকতার বাইরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এমন সফরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি যেমন বাংলাদেশের দিকে ঘুরবে, তেমনি অনন্য দৃষ্টান্ত হবে দেশের জন্য। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এস আলমের অর্থ পাচারের অনুসন্ধান, আগামী রোববারের মধ্যে তথ্য চায় হাইকোর্ট। 3 পার্বত্য জেলায় চলছে দ্বিতীয় দিনের অবরোধ, 1,500-এর বেশি পর্যটক আটকা। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের জন্য সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার প্রধানের এই সফরের প্রাক্কালে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান। সরকারের চলমান সংস্কার কার্যক্রমের পাশাপাশি জাতিসংঘ বন্যা পরবর্তী পুনর্বাসনেও সহায়তা করবে। সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে এমনটাই জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ সাক্ষাতে সরকারের সংস্কার কার্যক্রম, দুর্নীতি বিরোধী অভিযান, রোহিঙ্গা সংকট এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা জানান, চলমান সংস্কার কার্যক্রম অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের বড় সুযোগ সৃষ্টি করেছে। এরপর ইরানের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে 2টি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন সময় প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের মামলাসমূহ প্রত্যাহার করার জন্য এই 2টি কমিটি করেছে সরকার। একটিতে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, মহানগরে পুলিশের ডেপুটি কমিশনার, পাবলিক প্রসিকিউটর এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবেন। অপরটিতে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ আরও 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। মামলা প্রত্যাহারের জন্য আগামী 31 ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন ও নথিপত্র দাখিল করার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এস আলমের অর্থ পাচার অভিযোগের অনুসন্ধান নিয়ে তথ্য চেয়েছেন হাইকোর্ট। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনায়েত হকের বেঞ্চ এ নির্দেশ দেন। এর আগে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার মোহাম্মদ রুকনুজ্জামান। একই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয়। সহিংসতার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় দ্বিতীয় দিনের মতো CHT ব্লকেড নামে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। 72 ঘন্টার অবরোধে এসব এলাকায় আটকা পড়েছেন প্রায় 1,500-এর বেশি পর্যটক। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তৃতীয় দিনেও রাঙামাটি শহরে মানুষের মাঝে কাটেনি আতঙ্ক। রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে। সড়কে চলছে না দূরপাল্লার কোনো গাড়ি, বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। রাঙামাটি, নানিয়ারচর, মহালছড়ি, খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গাড়িতে যাইতে পারি না, হুন্ডায় যাইতে হয় অনেক রিক্সের উপরে, আর অতিরিক্ত পয়সা দিয়ে যাইতে হয় আমাদের। পাহাড়ের যে শুক্রবার থেকেই আমাদের যে আমরা এখন আতঙ্কের ভিতরে আছি। রাত্রেবেলা যদি কিছু গুজব ছড়ানো হয়, এটা মানুষের মধ্যে খুব আতঙ্কের সৃষ্টি হয়। 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের ফলে আটকা পড়েছেন প্রায় 1,500 পর্যটক। বাড়ি ফিরতে না পারায় দুর্ভোগে তারা। এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, এখানে দেখা যাচ্ছে মানুষের যাতায়াত কমে গেছে। অবরোধ দিচ্ছে, অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না, যাত্রী ঠিকমতো আসতেছে না।
এদিকে জেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হলে সকালে শহরের বনরূপায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে। 2টি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই 2টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। এদিকে খাগড়াছড়িতে অবরোধের ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরে রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। বান্দরবানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুক্রবার বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেয়া হয়। কর্মসূচিতে সমর্থন দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। নতুন করে আর সহিংসতার ঘটনা না ঘটলেও পাহাড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এদিকে শেখ হাসিনা পাশের দেশে বসে অস্ত্র অর্থ দিয়ে নতুন করে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনায় যোগ দেন শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন, বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। পতিত সরকার মানুষের যে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তা ফিরিয়ে দিয়ে জনগণের বিশ্বাস রক্ষা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির ভাইস চেয়ারম্যান। আওয়ামী ফ্যাসিলিটি আমরা যদি মনে করি ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে, এটা ঠিক হবে। তারা নতুন ভাবে তারা ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ আছে, বিপুল অস্ত্র আছে, তাদের একটি বড় দেশ সমর্থন করছে। সেহেতু ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তবে আমি তাদেরকে হুঁশিয়ার করব, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আবারও 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া হত্যা মামলায় বিভিন্ন সময়ে গ্রেফতার মেনন, ইনু, দীপুমণি, পলক, আব্দুল্লাহ আল মামুন, শাকিল, রূপা সহ 7 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া রফিকুল ইসলাম হত্যা মামলায় হাজির করে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই মামলায় সৌনারেশ দেখানোর জন্য আবেদন করেন এবং 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সৌনারেশ মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তেজগাঁও থানার অন্য একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। একই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী দীপুমণি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। এই হত্যা মামলার প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত করেন এবং জড়িতার বিষয়টি নিশ্চিত করেন বিদায় এখানে তাদেরকে এই মামলায় সৌনারেশের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। শুধু রাজনৈতিক কারণে এই মামলায় তাদেরকে জড়ানো হয়েছে। আমরা জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রায়হান হত্যা মামলার 3 নম্বর আসামি এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী। গতরাতে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে আটক করে মারধর করা হয়। সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই ছাত্রলীগ নেতা।
হাজিরা বোনাস সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মন্ডল এন্টিমেটস কারখানার শ্রমিকরা। পুলিশ জানায়, শ্রমিকরা বিভিন্ন সময় হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এদিকে শ্রীপুরের নতুন বাজার এলাকায় অ্যাস্ট্রোটেক্স কারখানা শ্রমিকরা হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করে। অন্যদিকে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল থেকে যথারীতি কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। তবে অভ্যন্তরীণ কারণে আজও শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে অন্তত 19টি কারখানা। জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্তে বিএসএফ আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি নিলে বিজিবি সদস্যদের বাধায় বেড়া না দিয়ে ফিরে যায় বিএসএফ সদস্যরা। বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বিএসএফ সদস্যরা ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা ক্যাম্পের আওতাধীন সোনা তালুক 279 ও 280 নম্বর মেইন ও সাব পিলার এলাকায় বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা কাজ বন্ধ করতে বললে তারা সরঞ্জাম সরিয়ে নেয়। এ নিয়ে সীমান্ত শান্ত রয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে বিজিবি। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। অবশেষে বিএসইসির সদ্য সাবেক কমিশনার এটিএম তারেকুজ্জামানের পদত্যাগের কারণ স্পষ্ট করলেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। জানান, যা হয়েছে সবই হয়েছে সরকারের সিদ্ধান্তে। বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএসইসি চেয়ারম্যান। পুঁজিবাজারের প্রযুক্তিগত উন্নয়নে দাতা সংস্থাটির কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। অনেকটা ধীমে তালে চলছে পুঁজিবাজারের সংস্কার প্রক্রিয়া। কমিশন থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জের পর্ষদ পুনর্গঠন এখনও শেষ হয়নি। এমন বাস্তবতায় 15 সেপ্টেম্বর এক অফিস আদেশে কমিশনার এটিএম তারেকুজ্জামানকে দপ্তরবিহীন করে দেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এতে 17 সেপ্টেম্বর নিজেই পদত্যাগ করেন তারেকুজ্জামান। সরকার তাকে 3 মাস সময় দিয়েছিল, কিন্তু কেন এর আগেই পদত্যাগে বাধ্য হলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, সরকারি সিদ্ধান্তেই এমনটা হয়েছে। এটা তো আপনার একটা মিনিস্ট্রির সাথে একটা কোঅর্ডিনেশনের কাজ থাকে। জানতে চাই যে গভর্নমেন্ট 3 মাস সময় দিল, আপনি হঠাৎ করে ডাকিং ডেপুটি প্রেসিডেন্টকে বদলাতে বাধ্য করলেন, এর যুক্তি কি? এটা পুরোপুরি সরকারের সাথে কোঅর্ডিনেশন করে কাজ করতে হয়। তবে কি কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না? এমন প্রশ্নের কোনো সদুত্তর দেননি তিনি। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের আর কোনো কিছু না থাকলে আমরা এখন শেষ করছি। বিএসইসি ভবনে সাংবাদিকদের প্রবেশে কেন কড়াকড়ি আরোপ করা হয়েছে, এমন প্রশ্নের জবাবও এড়িয়ে যান বিএসইসি চেয়ারম্যান। আচ্ছা, ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতিসংঘে হতে যাচ্ছে বাইডেন ইউনুস বিরল বৈঠক, ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ভোক্তার সাথে দূরত্ব বাড়ছে ইলিশের, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে রপ্তানির সিদ্ধান্ত। 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের দিতে হবে সম্পদের হিসাব, ভুল তথ্যে শাস্তির ব্যবস্থা। 112 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। 15 বছরে শেখ পরিবারের নামে এই দেশ জুড়ে 38 প্রকল্প, দক্ষিণাঞ্চল চলত শেখ হেলালের ইশারায়। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।